ও তো না বুঝে অন্যায় করে যে কষ্ট ভোগ করতেছে ভাবতে পারিনি। কি করব আমি, কি করব? আমি যাকে প্রাণের চেয়ে ভালোবাসতাম, তার জীবন আজ কয়েক মাস, সে আজ অন্যের হয়েছে তো কি হয়েছে? তাকে তো একসময় ভালোবাসতাম। তার এই অসময়ের সময় যদি পাশে না থাকি, নিজেও যে শান্তি পাবো না। আর অভিমান করে থাকবো না। এমনিতে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে। এখন অভিমান করে থাকলে আরো সময় নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে যখন ক্ষমা করে দিছি, তাহলে তামান্না বাদ পড়বে কেন? কি হলো ফয়সাল? ক্ষমা করো নাই আমায়? তোমার পায়ে পড়ি, তবুও আমায় ক্ষমা করে দাও না। কি করছো? উঠো উঠো। আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিছি। সত্যি তো? সত্যি তোমায় ক্ষমা করে দিছি। আমায় যদি সত্যি ক্ষমা করে থাকো তাহলে চাকরিটা ছেড়ো না প্লিজ। আচ্ছা, চাকরিটা ছাড়বো না। এখন তো তুমি খুশি। তোমাকে বুঝাতে পারবো না। আমি আজ কত খুশি হয়েছি এই দিনটার জন্য, জানো? কত বছরের প্রতীক্ষায় ছিলাম। এবার মনে হয় মরে আমি শান্তি পাবো। বুকের কষ্টটার অবসান মনে হয় আজ ঘটছে। তোমার বইয়ের সাথে কবে মিট করে দিবা আমার সাথে? কি যে বলেন আপনি! আমার আবার বিয়া। কেন? কি হয়েছে? আসলে এখন আমি বিয়া করিনি তো, তাই। বুঝেছি, অভিমান করে আর এই কথা ভাবো নাই। বাই দ্য ওয়ে, তোমার মেয়ের নামটা কি জানি? ইরা চৌধুরী। আমার সাথে যে ইরা থাকে, সেও তো বিয়ে করবে না, তাই বাসা থেকে চলে আইছে। এই ইরা আর তামান্নার মেয়ে একই নি। আচ্ছা, তোমার মেয়ে আনুমানিক বয়স কত হবে? 17, কিন্তু কেন? আমার রুমমেটের বয়সও তো মনে হয় 17। আচ্ছা, তোমার মেয়ের কোনো পিকচার আছে তোমার মোবাইলে? কিন্তু কেন? যা বলছি তা বলেন আপনি। আছে তো। কই বের করেন তো। এই যে দেখো, আমার পাশে আমার মেয়ে। ও মাই গড! এটা তোমার মেয়ে? কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কাল বাসায় গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা। জানি না তোমার আবার কি হলো। আমার আবার কি হবে? ওইসব কথা বাদ দাও, বলো ভাবির সাথে কবে মিট করিয়ে দেবে? চুপ করে মনে মনে, শালি, তোর জন্য আমার জীবনটা তেজপাতা হইয়া গেছে। আবার কস বউয়ের কথা। তোর কারণে কোনো মেয়েকে দুই চোখে দেখতে পারি নাই। আজও তোর অপবাদের কারণে আমি চিরকুমার হয়ে রইলাম। আর তুই আবার মাইয়া এখান বানাইয়া ফেলছস। আবার মেয়ে বিয়া দেওয়ার বয়সও হইয়া গেছে। আর দেখ, আমি এখনো কুমার রইছি। কি হলো, কথা বলো না কেন? আসলে আমি এখনো বিয়া করি নাই, তাই কারোর সাথে মিটও করাতে পারবো না। তুমি আমার উপর এত অভিমান করে রাখছিলা, যার কারণে এখনো তোমার বিয়ে হয় না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে, ওইসব কথা বাদ দাও তো। তুমি আমার একটা কথা রাখবে? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি যেমন তোমার জীবনটা তছনছ করে দিছিলাম, সে আমি তোমার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে দেব। তুমি কিন্তু না করতে পারবে না। মানে? আমার মেয়ের বিয়ের পর তোমার জন্য একটা সুন্দরী ফুটফুটে বউ জোগাড় করে দেব। তুমি কিন্তু না করতে পারবে না। কি কপাল আমার, যাকে এককালে ভালোবাসতাম আজ সেই আমার বিয়ার ঘটকালি করবে। এই দুঃখের কথা আমি কার কাছে বলি? দেখেন, 37 বছরের বুড়ার সাথে কোনো মেয়ের পরিবার বিয়েতে রাজি হবে না। সো এইসব কথা বাদ দেন। অত কিছু আমি জানি না, তোমার বিয়ে দেব এটাই ফাইনাল, তাই বেশি কথা বলবা না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আচ্ছা, তুমি আজ বাসায় চলে যাও, কাল থেকে যেন রেগুলার অফিসে আসা হয়, মনে থাকে যেন। আচ্ছা, ভালো থাকবেন বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাটে ঘুমাতে গেলাম। কি হলো আপনার? এখানে এলেন কেন? কেন, কোনো প্রবলেম? তা না, বাইরে থেকে এসে কোনো কথাও বললেন না। আসেন, আপনাকে খাবার দেই। আমি এখন খাবো না, যাও তো। কি হলো, আপনি এমন করতেছেন কেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও তো, বিরক্ত করো না। ওকে, যাচ্ছি। শুনে রাখেন, আপনি যদি না আসেন তাহলে আমিও খাবো না। মানে, তুমি খাবা না কেন? আপনি খাবেন না তাই আমিও খাবো না। কি পাগলামি শুরু করছো তুমি? না না, পাগলামি না, এখন থেকে আর খাবো না। ভালো হবে না, আস্তে আস্তে মারা যাব না খাইতে খাইতে। কি, তুমি আবার মারা যাওয়ার কথা বললা? আমার কথা একটু ভাবলে না? আমি তো অনেক ভাবি তোমার কথা। হুম, তাহলে আপনি ঠিক মতো খান না কেন? ওই স্যার বলতে হবে না, চলো খাবো। এই বলে আমি ইরার হাতটা ধরে ওকে বিছানার উপরে নিয়ে বসাই। তারপর টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে ইরার মুখের সামনে খাবার তুলতেই মেয়েটি নিজের চোখের জলগুলোকে 1000 বার আটকাতে চেয়েও পারিনি। আমি ইরার চোখে পানি দেখে এক প্রকার রাগান্বিত স্বরে বললাম, এতে কান্নার কি হলো? কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি।
আপনার বাবা মাও কখনো আপনাকে খাইয়ে দেয়নি? বাবা মা তো কাজ নিয়েই তো পড়ে থাকে। এই কি বলছেন আপনি? ইয়ে না মানে কিছু না, আসলে ইমোশনাল হয়ে গেছি তো, একটু আবোল তাবোল বলছি। যাই হোক, মুখের সামনে কি খাবারটা ধরে রাখবেন, খাওয়াবেন না? ইরার আবদারে, চলাফেরায় আর কথাবার্তায় আমি বারবার তামান্নাকে খুঁজে পাচ্ছি। কোনো কথা না বলে আমি সমস্ত ভাত জড়ো করে ইরাকে খাইয়ে দিলাম। রাতের সময় সকালে তোমাকে একটা জরুরি কথা বলবো, তাই এখন চুপ করে ঘুমিয়ে পড়ো। আপনি আমার কথা বাদ দেন তো। আজ আমি ঘুমাবো না। আজকের রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক। কষ্ট আর আমি আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যেন না যায় একজন মানুষ, তাকে পাওয়ার প্রচন্ড ইচ্ছা হয়। আর কি বলুন তো, রাত যত গভীর হয় আমার এই খামখেয়ালি ইচ্ছাটা ক্রমশ আরো বেড়ে যায়। একজনকে হারিয়ে ফেলার পর আরেকজনকে পেয়েছি, কাল মনে হয় তাকেও হারিয়ে ফেলবো। রাত 1টায় ইরা শুয়ে পড়ে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল, আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ইরা শরীরকে বারবার শিহরিত করছে। আমি তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন ছিলাম। আর কিছু সময় পর পর ইরার দিকে তাকিয়ে দেখছি ও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30টা অবধি পার করার পর হঠাৎ আমি উঠে দাঁড়ালাম। তারপর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে ধরিয়ে দোহা বের করতেছি, আর ভাবছি আমার জীবনটা এমন কেন হলো। যাকে ভালোবাসলাম সে আমার জীবনটা নষ্ট করে ফেললো, আর যখন আরেকটা মেয়ের মন ভালো লেগে গেল সকালে তাকেও হারিয়ে ফেলবো। আমি এটা কি ভাবছি? না না, এটা কোনোদিন সম্ভব না। ওর মায়ের শেষ ইচ্ছাটা আমি পূরণ করবই, ওকে নিয়ে আর ভাববো না। সকাল হলেই ওকে বাসায় দিয়ে আসবো। সকালে ইরা, সকালে ইরা, এই ইরা, তাড়াতাড়ি ওঠো। কি হলো, এত সকাল ডাকতেছেন কেন? বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। আমি যাব না, আপনি যান। বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠো, না হলে কিন্তু এই শীতের সকালে পানি ঢেলে দিব। না না, উঠতেছি। ইরা, তোমার আব্বুর নাম কি শরীফুল চৌধুরী? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিছু বলি নাই। সেটা তোমার না জানলেও চলবে। এখন চলো তো। আমরা কোথায় যাব? তোমাদের বাড়িতে। মানে? যা শুনছো তাই। আপনি কি আমাকে চেনেন? বেশি কথা না বলে চলো তো। প্লিজ প্লিজ, আমার ওই বাসায় নিয়ে না। ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আমি বিয়ে করব না। আমি তোমার পরিবার যা করবে তোমার ভালোর জন্যই করবে। আমি যাব না ওই বাড়িতে। আমার কথা বলা ঠিক হবে না, তবুও বলছি। তোমার আম্মু তোমাকে বিয়ে দিয়ে তোমার খুশি দেখতে চায়। তোমার আম্মু এই পৃথিবীর কিছুদিনের অতিথি। আপনি এমন কথা বলছেন কেন? আমার আম্মুর কিছু হয়নি তো? তোমার আম্মুর ব্লাড ক্যান্সার, তোমার আম্মু আর বেশি দিন বাঁচবে না। তোমার বিয়ে সে দেখতে চায়। আমার আম্মুর কিছু হয়নি। আপনি মিথ্যা বলছেন। বলেন না, আপনি মিথ্যা বলছেন। আম্মু দেখো, কান্না করো না। তুমি জানতা না বলেই তো বাসা থেকে বের হইছিলা। একটা কথা মনে রাখবা, মা বাবা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তোমার আম্মু তোমাকে বিয়ের সাথে চাইছিল। তোমার আব্বু আম্মু তোমাকে অনেক বিশ্বাস করে বলে তোমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলে। আর কেঁদো না প্লিজ ইরা। দেখো ইরা, আজ তোমার পরিবার তোমাকে দেখলে কত খুশি হবে সেটা গিয়ে তুমি উপলব্ধি করতে পারবে। আমার বিশ্বাস তুমি তাদের হাসি মুখগুলো বেজার করবা না। বলে কান্না করে দিলাম। আপনার কথাগুলো পালন করার চেষ্টা করব। তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে। সিএনজিতে 2জন উঠে বসলাম। আগে থেকে একটা গাড়ি ভাড়া করে রাখছিলাম। ওর সাথে কোনো কথা না বলে ভাবতেছি এই কয়েকদিনে মেয়েটার চঞ্চলাচল স্মৃতি কিভাবে ভুলে যাব। এই কয়েকদিনে মেয়েটাকে অনেক আপন আপন লাগতেছিল। জানি না ও যাওয়ার পর আমি কি ওকে না দেখে থাকতে পারবো। আমি কিছুটা হলেও বুঝেছি ইরা আমাকে পছন্দ করে, কিন্তু কথাটা কেন জানি অন্ধকারের কুয়াশার মতো। হঠাৎ ইরার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে আসলাম। কিছু বললে নাকি? মানেটা কি? এতক্ষণ থেকে যা বললাম তার একটাও শুনো নাই? না মানে একটু ভাবতেছিলাম তো, তাই হয়তো শুনতে পাইনি। কে তো ভাবো, বলো তো? না তেমন কিছু না। বলো তুমি কি বলতেছিলে। বলেছি যে কাউকে কি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন করছো যে? না, এমনিতেই করলাম, আপনি বলেন। দেখো ইরা, আমি একটু ভিন্ন প্রকৃতির। কি রকম? এই বুড়ো বয়সে আবার প্রেম ভালোবাসা? আচ্ছা, একটা কথা বলার ছিল। জানি না, এই কথাটা না বললে আমি যা থাকতে পারবো না। হ্যাঁ বলো, এতে অনুমতির কি আছে? আমি জানি না ভালোবাসা কি বা কাকে বলে, কিন্তু আপনি যখন আমার সাথে ছিলেন তখন ফাজলামগুলো বুঝিনি। আপনি সারাদিন আমার সাথে দুষ্টুমি করতেন,
সেটা কি আসলে কি বলে তা জানতাম না। তখনও বুঝতাম না ভালোবাসা কি। কিন্তু আপনি যেদিন ওই ছেলেগুলোকে আমার জন্য বুঝিয়েছিলেন যে এইসব ভালো না, বিশ্বাস করেন, তখন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ অজানা এক অনুভূতিতে নেচে উঠতে চাইছিল। আর হয়তো এটাই প্রিয় মানুষটির প্রতি ভালোবাসার আকুল টান। আমি জানি না পৃথিবীটা কেমন, তবে আপনার হাতে হাত রেখে পৃথিবীটা দেখতে খুব ইচ্ছে হয়। আমি কখনো সকালে কুয়াশা দেখিনি, তবে আপনার সাথে এক চাদরের নিচে বসে কুয়াশা দেখার খুব ইচ্ছা। আমি কখনো চাঁদনি রাত দেখিনি, চাঁদ দেখিনি, তবে খুব ইচ্ছে হয় আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে। খুব ইচ্ছা হয় অজানায় হারিয়ে যেতে, তবে সেটা আপনার সাথে। খুব ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজতে, তবে সেটা আপনার সাথে। আমি জানি না কবি কিভাবে কবিতা লেখে, তবে আমার মনের চার দেয়ালে আপনাকে নিয়ে যত কবিতা লিখেছি তা হয়তো কোনো কবির কল্পনাতেও আসবে না। দার্শনিক দর্শন করে কিভাবে সেটাও আমি, তবে আপনার নিয়ে যত ভাবনা ভেবে রেখেছি তা হয়তো ধর্ষণের কোনো অধ্যায় নেই। বিজ্ঞানী গবেষণা করে আর আমি গবেষণা করছি আপনার ভালোবাসা নিয়ে। আমি কি তা পাবো কিনা সে বিষয়ে, তবে পরিশেষে একটা কথাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আব্বু আম্মুর সাথে কথা বলে আপনি আমাকে বিয়ে করে। চুপ করে আসি। কি হলো, কিছু বলছেন না কেন? ইরা, তুমি এসব কি বলছো? এটা কোনোদিন পসিবল না। এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো প্লিজ। দেখেন, ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তার থেকে দূরে থাকা যায় না। আমাকে ফিরিয়ে দিন না। ইরা, দেখো তুমি ছোট মানুষ, তুমি আমার কথা নাও বুঝতে পারো। তোমার যেই মা বাবা ছোট থেকে লালন পালন করছে, তুমি তাদেরকে কষ্ট না দিয়ে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে খুশি থাকো। তাতে তোমার পরিবার অনেক খুশি হবে। কিন্তু কোনো কিন্তু না। আমায় যদি এক বিন্দু তুমি পছন্দ করে থাকো, তোমার আম্মুর পছন্দের ছেলেকেই তুমি বিয়ে করবা। স্যার নামেন, চলে আইছি। সিএনজি থেকে নেমে ইরাকে নিয়ে ইরাদের বাসার কলিং বেল দেওয়ার পর দরজাটা স্বয়ং তামান্নাই খুলে দিল। আরে ফয়সাল, তুমি ভেতরে আসো। ম্যাডাম, ভিতরে যাব না, একটা কাজে আইছি, সেটা করেই চলে যাব। তোমাকে কতবার বললাম আমাকে ম্যাডাম বলবে না, আর তোমার কি কাজ সেটা তো বললা না। ইরা আমার পিছন থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে তামান্নার পা জড়িয়ে ধরলো। আম্মু, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে না বুঝে আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলছি আম্মু। তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করব। তবুও আম্মু আমাকে মাফ করে দাও। পাগলি মেয়ে আমার, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক বেশি বড়। যা ভেতরে যা। যাওয়ার সময় মায়ের চোখে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। ম্যাম, আমি এখন আসি, আমার কাজ শেষ হয়ে গেছে। ফয়সাল, তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষা হারিয়ে ফেলছি। তোমার সাথে আমি যে অন্যায় করছি, তারপরও তুমি আমার কলিজার মানিকটা আমার কাছে ফিরিয়ে দিয়েছো। কি বলেন যে আপনি? এটা আমার নৈতিক দায়িত্ব ছিল। আচ্ছা আসি এখন, ভালো থাকবেন বলে চলে আসলাম। এতক্ষণ চোখের পানি আড়াল করে রাখছিলাম। আজ আর অফিসে যাব না, সোজা বাসায় এসে শুয়ে পড়লাম। আর পিছনের কথা ভাবতেছি, আর কয়দিনে যে বাসাটা আলো করে রাখলো, আজ তাকে নিজেই দিয়ে আসলাম। এখন বাসায় আমি কিভাবে থাকবো? হঠাৎ বাসার কলিং বেল বাজলো। এই সময় আবার কে আসলো? মনে হয় আন্টি আসছে। চোখের পানি মুছে দরজাটা খোলার পর আমি তো শকড খেলাম। তোমরা? অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময় তোমরা? খুব অবাক হলাম। আসলে আমার বাসার সামনে ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু দাঁড়িয়ে রইছে। কে ছোট ভাই? অবাক হয়ে সবকিছু বলে গেলে? অতিথি এলে তো বাসার ভিতরে যাইতে বলে। আর তোমার কি আমাদের দাঁড়িয়ে রাখবার প্ল্যান আছে নাকি? কি বলবো, ভাবি হঠাৎ এলো তাই আর কি। আসো আসো, ভিতরে এসো তোমরা। তা এই অসময়ে এখানে আসলে ভালো কথা, একবার বলতে তো পারতা। সারপ্রাইজ দেবে বলে বলিনি? দেব সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? কি বলবো ভাবি, তোমাদের সারপ্রাইজের কারণে আমি যে শকড খেলাম বলে বোঝাতে পারবো না। এখানে আয়, আমার কাছে বস। ইস, চেহারাটার কি হাল করেছিস তুই! ঠিক মতন খাওয়া দাওয়া করিস না, তাই না? তুমি আমার জন্য এত চিন্তা করো না তো আম্মু, আমি সুস্থ আছি আর ঠিক মতো খাওয়া দাওয়া করছি। কি খাওয়া দাওয়া করিস শুনি? ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোর চেহারা এই হাল হয়? আগের থেকে কত রোগা হয়ে গেছিস তুই। আহ, তুমি আমার ছেলেটাকে আবার বকাবকি করা শুরু করে দিলে। তোমাকে না কতবার বলেছি তোমার এইসব স্বভাবে পরিবর্তন করো।
সবসময় শুধু রাগারাগি। রাগ ছাড়া তুমি একটু কথা বলতে পারো না, তাই না? রাগারাগি করি ছেলে মেয়েদের ভালোর জন্যই তো, নাকি? ছেলে মেয়েদের শাসনে না রাখলে পরে বিগড়ে যাবে। তুমি থামবা? তা হ্যাঁ রে বাবা, রাতে ঘুমাসনি? তোর চেহারাটা এরকম লাগছে কেন? আম্মু, তুমি অযথা আমার জন্য টেনশন করছো। আমি সুস্থ আছি, ভালো আছি। কিন্তু তোমরা এই অসময়ে এখানে কিভাবে এলা? আর আমার ঠিকানা পেলা কিভাবে? তুমি তো সেদিন বললা। কোন সময় বলছি? আমার তো মনে পড়ে না। ওই যে তোমার সাথে মোবাইলে কথা বললাম না, সেদিনই তো তোমার ঠিকানা দিলা। ও, মনে পড়েছে। মা নাকি কালকে তোকে ফোন করেছে? তোর ভাবি বলে নাই যে আমরা এখানে আজ আসবো? দেব সবকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেনি। কিন্তু তোমরা এখানে কেন এসেছো সেটাই তো বুঝতে পারছি না। তুই তখন থেকে এমন করছিস যে আমরা এখানে আসলে তোর কত বড় একটা সমস্যা হয়ে গেছে। আব্বু, আমি এটা আবার কখন বললাম? কিন্তু এখানে আসার তো কোনো কারণ আছে নাকি? কারণ তো আছেই। তোমরা আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেকটা পথ জার্নি করে এসেছো, একটু ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে তোমাদের। তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ বাবা, তাই ভালো হয়। ততক্ষণে আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। তা কি করে হয় আব্বু? তুমি বসো, আমি খাবার রেডি করছি। খাবার রেডি হওয়ার পর আমি ফ্রেশ হয়ে ভাইয়ার কাছে বসে পড়লাম। আব্বু এখানে বলে দেই। কি বললি? এত দূর জানে করে এসেছো? আগে খেয়ে নাও, তারপরে কথা হবে। কি আর করার, খেয়ে নিলাম কথাটা শোনার জন্য। নাও, খাওয়া শেষ, এবার বলো। দেখ ফয়সাল, তুই এখনো অনেক বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, জানতে শিখেছিস, দায়িত্ব কি সেটাও অনুভব করতে পারিস। আব্বু, তুমি এভাবে বলছো কেন? আমরা সবাই তোকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাবা। আম্মুর মুখে কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কি সিদ্ধান্ত নিয়েছো আম্মু? দেখ বাবা, পেছনে যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু কর না। খুলে বলো না, কি বলতে চাও? তোকে ছোটবেলা থেকে আমি মায়ের মতো আদর করছি। ফয়সাল, তোর ভালো কথা চিন্তা করি এর সাথে তো না হয়েছে। তুই এত অমত করিস না। কিন্তু ভাবি, এত তাড়াতাড়ি কিভাবে? আমি মানিয়ে নিতে পারবো না। মানিয়ে নিতে পারবি না কেন পয়সা? অনেকটা সময় তো পার হয়ে গেল বাবা, এবার একটু সংসারী হ। কিন্তু আম্মু, হঠাৎ করে কি করে আমি সব সামলে নেব? কিসের চিন্তা ভাবনা করার প্রয়োজন তোর? তোর কি আমাদের সিদ্ধান্তের উপরে কোনো ভরসা নেই? আহ, তুমি ছেলেটার সাথে এভাবে কথা বলছো কেন? আসলে আম্মু, আমি সে কথা বলতে চাইনি। আসলে এই বিষয়ে আমার একটু ভাবার প্রয়োজন ছিল, তাই। ভাবার কোনো প্রয়োজন নেই বাবা, বিশ্বাস কর। আমি তোর জন্য যেই মেয়েটাকে দেখেছি, খুব ভালো মেয়ে, তোর উপযুক্ত, শিক্ষিত, সুন্দরী, মার্জিত, তোর সাথে খুব মানাবে। তুই আর না করিস না, রাজি হয়ে যা। আমরা তো তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়ে ফয়সাল। কিন্তু ভাবি। ফয়সাল বাবা, তোর তো নিজের খেয়াল রাখার জন্য কারোর প্রয়োজন, তাই না? এই যে তুই এরকম খামখেয়ালি জীবন যাপন করছিস, ঠিকমতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, এভাবে তো আর চলে না। এবার একটু সাংসারিক হয়ে যা, জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নে বাবা। কিন্তু আম্মু, আমার একটু সময়ের প্রয়োজন, প্লিজ। লক্ষ্মী ছেলে আমার, তোর কি আমার ওপরে কোনো ভরসা নেই? আম্মু, আসলে আমি সেটা বলিনি, কিন্তু। তাহলে আর অমত করিস না বাবা, রাজি হয়ে যা আমার জন্য। বাবা, রাজি হয়ে যা প্লিজ বাবা, তোর সুখের জন্য বলছি, তোর ভালোর জন্য বলছি বাবা। আর অমত করিস না, এই বিয়েতে রাজি হয়ে যা। আমি মাথা নিচু করে বসে আছি। আম্মুর সামনে সবাইকে মানা করতে পারলেও আম্মুর কথা আমি ফেলতে পারি না। আমি আম্মুকে বলতে চেয়েছিলাম, বলতে ইচ্ছে করছিল যে আমি ইরাকে পছন্দ করি, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে। এরপরও যদি আমি এ কথা বলি, আম্মুর কাছে আমি ছোট হয়ে যাব। আমি কখনোই করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, কোনো কথা বলছিলাম না। হঠাৎ আম্মু বলে উঠল। তাহলে ওই কথাই রইলো। আমরা সমস্ত কথা পাকাপোক্ত করে তোকে জানাবো, কেমন? আমার উপর দিয়ে কি বয়ে চলেছে? এ কেমন পরিস্থিতির মধ্যে পড়েছি আমি? আমি শুধু সিদ্ধান্তহীনতায় ভুগছি। কি করব বুঝতে পারছিলাম না। দ্বিমুখী প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি এখন আটকা পড়ে গিয়েছি। একদিকে ইরার বিয়ে ঠিক হয়েছে, অন্যদিকে আমার বিয়ে ঠিক হতে চলেছে। কি করব এখন আমি? এখন কেন চোখ দিয়ে পানি পড়ছে না? এখন তো খুব কাঁদতে ইচ্ছে করছে। যখন কাঁদতে চাই না, তখন এই চোখ আমার বাধা মানে না। মনের অনুভূতিগুলো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে তখন। আমার অনিচ্ছা সত্ত্বেও সারাটা রাত শুধু এই নিয়ে ভেবেছি।
ঘুম হয়নি, দু চোখের পাতা এক হয়নি। এখন শুধু সময় বলে দেবে আমার নিয়তি কি, আমার ভাগ্যে কি আছে। এই দুশ্চিন্তা আর ভাবনার মধ্যেই রাতটা কাটিয়ে দিলাম। রাতের শেষে চোখটা একটু লেগে এসেছিল। সকাল হয়ে গেল, ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। মোবাইলটা হাতে নিয়ে দেখি তামান্না ফোন দিয়েছে। হ্যালো ফয়সাল, কি রে তোর এখনো ঘুম হয়নি? এইমাত্র ঘুম ভাঙলো, কিছু বলবেন? না, এমনি ফোন দিয়েছিলাম তোর ঘুমটা ভেঙেছে কিনা দেখতে। তাড়াতাড়ি ওঠ, অফিসে চলে আয়। জি আসছি, কথাটা বলে ফোনটা রেখে দিলাম। ঘুম থেকে উঠে বিছানাটা ছাড়লাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, সবাইকে বাসায় রেখে তারপর জলদি অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমি নিজের চেয়ারে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ সাগর ভাই আমার পাশে এসে বসলেন। এই যে ফয়সাল ভাই, কেমন আছেন? ভালো। এ আমি কি দেখছি, মনটা খারাপ নাকি? না আসলে রাতে ঘুম হয়নি তো, ভালো, তাই একটু খারাপ লাগছিল। হয়নি। আরে ভাই, যাদের ঘুম হয় না তাদের চেহারা একরকম থাকে, আর যাদের মন খারাপ থাকে তাদের আর এক রকম। আমাকে শিখায়েন না, সবই বুঝি। এখন কি হয়েছে খুলে বলেন, মনটা কেন খারাপ আপনার? এমন কিছু না সাগর ভাই, বসের মন খারাপ তাই আজকে মনমরা হয়ে আছে। এমন কিছু না, ম্যাম আসছেন। হ্যাঁ। ম্যাম তো কখনই আসছে। আচ্ছা। ও আচ্ছা। সাগর ভাই আমার থেকে তেমন কোনো রেসপন্স না পেয়ে নিজের চেয়ারে গিয়ে বসে কাজ করতে লাগলেন। হঠাৎ পিয়ন এসে বলল ম্যাম নাকি আমাকে ডাকছে। আমি পিয়নকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসছি। কথাটা শুনে কলমটা টেবিলের উপর রেখে দিলাম। কিছুক্ষণ হতাশ হয়ে বসে রইলাম। ওর কাছে গিয়ে কি বলবো আমি, কিভাবে কথা বলবো ওর সাথে, যে আমি অজান্তেই তাকে হারিয়ে ফেলতে চলেছি। এরপর বেশি কিছু না ভেবে সোজা তামান্নার রুমে চলে গেলাম। ম্যাম আসবো? হ্যাঁ, ভেতরে আয়। গিয়ে চেয়ারে বসলাম, আমার দিকে তাকিয়ে বলল ফয়সাল, সকালে কিছু খেয়েছো? জি খেয়েছি। তোমার উপকার আমি জীবনেও ভুলবো না। তুমি যে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তোমাকে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা হারিয়ে ফেলছি। দেখেন ম্যাম, ওইটা আমার নৈতিক দায়িত্ব ছিল। তারপর ম্যাম তার ব্যাগ থেকে কি জানি একটা বের করলো। ও মা, এটা দেখি টিফিন বক্স। এরকম খামখেয়ালিপনা জীবনযাপন কেন করিস বলতো? আমি মাথা নিচু করে আছি। আমি শুনলাম তুমি বলে একা একা থাকো। দেখো, পেছনের কথা সব ভুলে গিয়ে সব নতুন ভাবে শুরু করো। তারপর টিফিন বক্স বের করে আমায় বলল ড্রয়িং রুমে আয়। এরপর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। তামান্নাও আমার পাশে বসলো। এরপর টিফিন বক্স থেকে আমার প্রিয় পায়েস নিয়ে আমার মুখের সামনে ধরলো। নে খা। আমি খেয়ে এসেছি, আপনি খান। আমি জানি তুই খাস নাই, চুপ করে যা বলি তা কর। আমি শুধু ওর চোখের দিকে তাকিয়ে আছি। কি মায়াময় ওর মুখটা, কিভাবে ভুলবো। কি রে, হা কর। তাকিয়ে আছিস কেন, হা কর। এরপরও আমায় খাইয়ে দিল। আচ্ছা, কাল রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। সত্যি তো? হ্যাঁ আম্মু রান্না করে খাইয়ে দিয়েছিল। কি, আন্টি তোর সাথে থাকে আগে বলবি না? গতকালই আব্বু আম্মু আমার বাসায় আইছে। ও, তা হঠাৎ করে তোর বাসায় তুই কিরকম আসোস তা দেখতে আসছে? আমি চুপ করে আছি। কি কি করে হয়েছে বলি তোর? তোমায়, তোমাকে ফয়সাল, এখনো মন বলতে খারাপ? পারিনি। আমায় আমি বলবি তোমাকে না? এখনো মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসি। কি করে বলবো তোমায়, আমি তোমায় ছাড়া একটা মুহূর্ত কাটাতে চাই না। তোমার সেই স্মৃতি নিয়ে এখনো বেঁচে আছি। তোমায় ছাড়া একটা মুহূর্ত যেন আমার কাছে অসহ্য হয়ে ওঠে, সইতে পারি না। জানো তো, প্রত্যেক মানুষের প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আমিও পারিনি। সবাই জানে প্রথম প্রেম বড্ড কাঁদায়, কিন্তু আমি মানিনি সেই সময়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, প্রথম ভালোবাসার কষ্টগুলো উপলব্ধি করতে পারতেছি। কি করে বলবো তোমায়, বাবা মা আমার বিয়ে ঠিক করতে আমার কাছে কথা বলতে এসেছিল, কিন্তু আমি যে এখনো তোমায় ভালোবাসি তামান্না, শুধু তোমায় ভালোবাসি। ম্যাম, আপনার মন খারাপ কেন? কই না তো, আমার মন খারাপ নয়। এমনি রাতে ঘুমাতে পারিনি ভালো করে, তাই চেহারাটা একটু ফ্যাকাশে হয়ে আছে। অমনি না, আমার কাছে লুকাবেন ভেবেছেন? আমাকে বলবেন না কি হয়েছে আপনার? কিছু হয়নি, এমনি। বুঝেছি। আমার কথায় আপনি কষ্ট পেয়েছেন তাই না? তুই যেই কথাগুলো এখন বললি সবই সত্যি, কিন্তু বিধাতা আমাদের এক করে নাই। তুই যেমন একা একা কষ্ট পাস, আর আমি কি কষ্ট পাই না ভেবেছিস? সকল ছেলে মেয়ে প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, ঠিক আমি এখনো তোকে ভুলতে পারিনি। কেননা তুই ছিলি আমার প্রথম ভালোবাসা, কিন্তু বিধাতা আমাদের এক করলো না। আচ্ছা ফয়সাল, তোর কিরকম বউ পছন্দ রে? কথাটা শুনে আমি ওর দিকে একটু অবাক দৃষ্টিতে তাকালাম। কেন? বল না, তোর কিরকম বউ পছন্দ? কিরকম মেয়ে হলে তুই বিয়ে করবি? বলবো? বল। মেয়েটা হতে হবে আপনার মতো মায়াবী, আপনার মতো সুন্দরী, আর আপনার মতোই রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ববোধ থাকতে হবে, যে সব সময় আমার কেয়ার নেবে।
আমার মুখটা দেখে মনের কথা বুঝতে পারবে, সব সময় আমায় ভালোবাসবে আপনার মতো, যাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আপনার মতো, যাকে মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে পারবো কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, শুধু আপনার মতো। বাবা, সব আমার মতো? আপনার মতো। তা আমাকেই বিয়ে করে নিলেই তো পারিস। চুপ। কি হলো, এখন মনে হয় আমাকে পছন্দ করস না? এখন আমি বুড়ি হয়ে গেছি, আবার বিয়ে হয়ে মেয়ের মাও হয়ে গেছি বলে আমায় এখন পছন্দ করস না? আপনার একটা কেন, 5টা বিয়ে হলেও আমার কোনো সমস্যা থাকতো না, কিন্তু আজ আপনি অন্য শিকলে বাঁধা। আচ্ছা ফয়সাল, একটা কথা বলি। বলুন। ধর একটি মেয়ে তোকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেই মেয়েটি তোকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে, তখন তুই সে মেয়েটিকে ক্ষমা করতে পারবি? কথাটা শুনে ওর দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালাম। হঠাৎ এই কথা? এমনি বললাম, বল না, ক্ষমা করতে পারবি সেই মেয়েটিকে? এত কিছু জানি না, তবে শুধু এটুকু জানি, যে ভালোবাসতে জানে সে সত্যিকার অর্থে ভালোবাসে। সে কখনো তার ভালোবাসার মানুষটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে রেখে যায় না। আপনি হঠাৎ এসব প্রশ্ন করছেন কেন? এমনি। আমি জানি তুমি কথাটা কাকে ইঙ্গিত করে বলেছেন। তোকে বিনা দোষে যে শাস্তি দিলাম, তারপর সব ভুলে গিয়ে আমার যে উপকার করলে বলে বুঝাতে পারবো না রে। জানি তুই এখনো আমায় ভালোবাসিস, আমিও ভালোবাসি তোকে, কিন্তু আজ আমি যে অন্যের মায়ায় বাঁধন হয়ে গেছি, সেই বাঁধন থেকে আসা যে আর যাবে না রে, তাই সব ভুলে যা। তারপর ব্যাগ থেকে একটি বিয়ের কার্ড বের করে আমার হাতে ধরিয়ে দিল। কি এটা? আশ্চর্য, তুই দেখতে পাচ্ছিস না কি এটা? কানা নাকি রে? এটা তো একটা বিয়ের কার্ড। হ্যাঁ, এটা একটা বিয়ের কার্ড। কিন্তু কার বিয়ের কার্ড? আশ্চর্য, মানে কিছু বুঝলাম না। আরে গাধা, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। তার মানে? মানে সব ঠিক হয়ে গেছে। সেদিন তোকে বললাম না ছেলেটা দেখতে শুনতে খারাপ না, ভালোই, তাই রাজি হয়ে যায়। ওর মুখের কথাটা শুনে আমি কি বলবো, মানে আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছিল, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কে যেন আমার হৃদয়ে একটা বিষ মাখানো তীর বসিয়ে দিয়েছে। সে তীরের আঘাতে আমার বুক থেকে যেন রক্তক্ষরণ হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছি, বলতে চাইছি এটা কি হচ্ছে আমার সাথে, এ কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। যাকে ভালোবাসতাম তাকে ভোলার জন্য আরেকজনের মায়ের বাঁধনে আবদ্ধ হইলাম, কিন্তু যাকে ভোলার জন্য আরেকজনের মায়ায় বাঁধলাম সে স্বয়ং তার মেয়ে হয়ে গেল। ভাগ্য কি পোড়া, সেও আমার হবে না। কিরে, কি ভাবছিস? কি আর ভাববো আমি, তোমার একটা মেয়েও হইল, আজ বাদে কাল তার বিয়ে, আর আমাকে দেখো সে আগের মতো ব্যাচেলার জীবন যাপন করতেছি। ইরার বিয়ে হোক, তারপর তোমারটা দেখতেছি তুমি কিভাবে ব্যাচেলার থাকো। পরেরটা পরে দেখা যাবে। আর ইরার বিয়ের দায়িত্ব সব তোর। দেখেন ম্যাম, আমি কোনো বিয়ায় যেতে পারবো না, সো বিয়ার কার্ড দিয়ে কি করব? এই নিন আপনার কার্ড। এটা কেমন কথা? তুই আমার এত বড় উপকার করলি, আর তুই আমার নিজের মেয়ের বিয়েতে আসবি না? আমি বুঝছি তুই এখনো আমায় ক্ষমা করতে পারিস নাই। বিয়েতে না যাওয়ার মধ্যে ক্ষমা করা আর না বারণ করার কথা উঠে কেন? আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা যদি নাই করতে পারতাম তাহলে আপনার আন্ডারে কাজ করতাম না, বুঝলেন? আমাকে যদি ক্ষমা করে দিয়ে থাকোস তাহলে কেন বিয়েতে আসবি না? কি বলবো, আমি যাকে দ্বিতীয়বার পছন্দ করলাম তার বিয়ে যে আমি সহ্য করতে পারবো না, কিভাবে বোঝাবো আপনাকে? কি হলো, কিছু বলস না কেন? কি বলবো এখন? ও পাইছি একটা, এটা দিয়েই বোঝাই। আসলে আমি একা একা একটা বিয়ের অনুষ্ঠানে যাব, তাও ফ্যামিলি ছাড়া, সেটা হয় না। আসলে আমারই ভুল হয়েছে রে, প্লিজ তোর পরিবারের সবাইকে নিয়ে আসিস, আর বিয়ের সমস্ত কিছু তুই করবি, কিন্তু আর কিছু সময় পর বিয়ের শপিং করতে যাব, তুই কিন্তু রেডি থাকিস। আমরা না গিয়ে যার বিয়ে তাকে পাঠালেই তো ভালো হতো, তার পছন্দ মতো জিনিস কিনতে পারবে। আমার পছন্দ আর আমার মেয়ের পছন্দ একই কথা, আর ওকে বলেছিলাম, কিন্তু ও এইসব কেনাকাটার মধ্যে নাই, তাই আমাদেরকেই কিনতে হবে। যে অবস্থা দেখতেছি, মনে হয় আপনার মেয়ের বিয়ের সঙ্গে আপনার বিয়ে। কি হলো, কিছু বলস না কেন? ঠিক আছে, যাবানে। গুড, এখন যা, কাজ কর কি, আর একটু পর শপিং এর জন্য বের হতে হবে। কেবিং এ গিয়ে কাজ করতে লাগলাম, কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আজ একটু কাজের চাপ, তাই আর কি। পিয়ন এসে, স্যার, আপনাকে ম্যাম বাইরে অপেক্ষা করতে বলেছেন। ও শিট, আমাকে তো বলেছিল তার সাথে মার্কেটে যেতে। ওকে, আপনি যান, আমি ম্যামের জন্য বাইরে অপেক্ষা করবানে। কাজ বন্ধ করে অফিস থেকে বেরিয়ে ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। এই তো ম্যাম চলে আসছে। যদিও ওর সাথে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হবে, ওর সুখের জন্য, ওর মেয়ের আনন্দের জন্য। কি ভাগ্য আমার, যাকে ভালোবাসতাম তাকে তো পেলামই না, তারপর তার স্বয়ং তার মেয়েকে পছন্দ করলাম, তাও এখন হারিয়ে যাবে আমার কাছ থেকে। আমি এমন অভাগা যে আজ তার বিয়ের শপিং এ যেতে হচ্ছে আমাকে।
বাধ্য হয়ে, কিন্তু এখনো আমার বিয়েটাই হলো না। হঠাৎ আমার দিকে মুখ ফিরিয়ে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? চল জলদি, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে এবার। আচ্ছা চলেন। তারপর তামান্না আর আমি গাড়িতে করে একটা বড় শপিং মলে গেলাম। শপিং মলে ঢুকে একটা বড় ক্লথ স্টোরে চলে গেলাম। সেখানে গিয়ে তো আমি পুরাই অবাক। সেখানে ইরা, আন্টি, আরো অনেকে আছে। হয়তো ইরার বিয়ের শপিং করতে এসেছে সবাই। আমাকে দেখে বড় আন্টি বলল, এসেছিস বাবা? কখন থেকে তোদের জন্য অপেক্ষা করতেছি জানিস বাবা। তোকে বলবো যে আমার মেয়েটা ঠিক মতো থাকতো না। তোর সাথে অফিসে যেদিন তুই ওকে ক্ষমা করবি না, সেদিন মেয়েটা বাসায় এসে কত কান্না করেছে জানিস। তারপর এবার তুই যখন ওকে ক্ষমা করে দিয়েছিলি, মেয়েটা সারাক্ষণ আনন্দ করেছিল। আর মেয়েটা তোকে নিয়ে এখন এলো। পিছনের কথা বাদ দেন তো আন্টি। কিছু মনে করিস না বাবা, তোকে আমি নিয়ে আসতে বলেছি। আর তোদের এত দেরি হলো কেন? আসলে আমার দেরি হয়ে গেছিল। আচ্ছা এখানে বস। আচ্ছা, ওই শেরওয়ানিটা দেখান তো। তারপর দোকানদার একটা শেরওয়ানি তামান্নার হাতে দিল। তামান্না ওই শেরওয়ানিটা আমার গায়ের সাথে মিলিয়ে দেখছে ঠিক আছে কিনা। কি করছেন আপনি? শেরওয়ানি আমার গায়ের সাথে মিলাচ্ছ কেন? ছেলেটার ছবি দেখিসনি? হুম। তোর মতোই লম্বা চুল, তোর মতোই রসাগোসা। ছেলে তো শুধুই বয়সটাই কম। তাহলে আমাকে না বলে তাকে আনলেই তো পারতেন। ও তো এখন কাজ করছে, তাই তোকে নিয়ে এলাম। ছেলেটাকে একটা শেরওয়ানি দিতে হবে না, তাই তোর মাপেই কিনছে। দেখি তো একটু ঘুরতো। তামান্না আমার মাপে শেরওয়ানিটা কিনলো। কি ভাগ্য আমার, যাকে বিয়ে করতে চাইলাম তার হবু বরের শেরওয়ানিটা আমার মাপেই কিনতে হলো। অথচ আমার এই শেরওয়ানিটা পরার কত ইচ্ছে ছিল। ইরাকে বিয়ে করব বলে সবই এখন মরীচিকা হয়ে গেছে। আচ্ছা, ইরার বরের ছবি দেখতেছি বাবা। হ্যাঁ দেখেছি। কেমন হয়েছে ছেলেটা? ইরার সাথে মানাবে না? হ্যাঁ আন্টি, খুব মানাবে। এর মাঝে ইরা অনেকবার আমার দিকে মায়ার চোখে তাকিয়েছিল, কিন্তু আমি তাকে এড়িয়ে চলছি। আমি মাথা নিচু করে আছি। এরপর তামান্না আমায় ডেকে নিল। এই ফয়সাল, এখানে আয় তো একটু। আমি ওর কাছে গিয়ে বললাম, জি বলুন। আচ্ছা, কোন শাড়িটা নেই বলতো? আপনার পছন্দ মতো একটা নিন না। আশ্চর্য, তুই বল না কোন শাড়িটা নেব। আমি তার হাতে লাল শাড়িটা তুলে দিয়ে বললাম, এই লাল শাড়িতে ইরাকে খুব মানাবে। তামান্না অবাক হয়ে বলল, লালটা না নীলটা? লাল শাড়ি, কিন্তু তোর তো নীল শাড়ি পছন্দ। আমার বউ করব বলে তোমাকে নীল শাড়িতে দেখার খুব ইচ্ছে ছিল তামান্না, কিন্তু আমার সে পছন্দের আর কোনো মানেই হয় না। আসলে মেয়েদেরকে বিয়ের সময় লাল শাড়িতেই ভালো লাগে। ঠিক আছে, তাহলে এটাই নেই বল। জি। আচ্ছা ভাই, এই লাল শাড়িটা প্যাক করে দিন। এরপর তামান্না আমাকে জুয়েলারি দোকানে নিয়ে গেল। ওর পছন্দ মতো কয়েকটা গয়না কিনলো। অবশ্য আমার পছন্দের কথা জিজ্ঞেস করেছিল। আমি হ্যাঁ না এর মধ্যে উত্তর দিয়েছিলাম। ব্যাস, শপিং করা শেষ। তামান্নাদের পুরো ফ্যামিলি মিলে একটি বড় রেস্টুরেন্টে গিয়ে বসলো। শপিং করতে করতে দুপুর হয়ে গেছিল, তাই দুপুরের লাঞ্চটা আমরা সবাই রেস্টুরেন্টে করব। সবাই একটি বড় ডাইনিং টেবিলে বসলো। আমি গিয়ে আন্টির পাশে বসলাম। চুপ করে বসে রইলাম, কোনো কথা বললাম না। আমার তো মনে হয় কোনো মেয়েকে ওর মনে ধরেছে, সারাক্ষণ ওর কথা ভাবছে। দেখছো না, আসার পর থেকে স্যার কেমন চুপচাপ রয়েছে। কথাটা শুনেই সবাই হাসাহাসি করতে লাগলো। আমি চুপচাপ বসে রয়েছি। আন্টি আমায় চুপচাপ বসে থাকতে দেখে প্রশ্ন করলো, কি রে ফয়সাল বাবা, এত চুপ কেন? মন খারাপ নাকি? না আন্টি, এমনি। সেই তখন থেকে দেখছি তোকে চুপ করে বসে থাকতে, কথা বলছিস না। কি হয়েছে? কিছু না আন্টি, এমনি কথা বলতে ইচ্ছে করছে না। এরপর ওয়েটার খাবার নিয়ে এলো। তামান্না সবাইকে খাবার সার্ভ করছে, সবাই খাচ্ছে, কিন্তু আমার একটু খেতে ইচ্ছে করছিল না। আসলে তামান্নার কেবিন থেকে বের হতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে টেবিলের গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। ভাঙা কাঁচে টুকরা উঠাতে গিয়ে হাত কেটে যায়। আর খাবারের মন, কেননা যাকে বিয়ে করব ভেবেছি তার সেই একই টেবিলে বসে খেতে মন চায় না। মানুষের মন যখন কালো মেঘে ছেয়ে যায়, মানুষের বাহ্যিক চাহিদাটুকু কমে যায় তখন। আমি খাচ্ছি না দেখে আন্টি আমায় বলল, কি রে ফয়সাল বাবা, খাচ্ছস না কেন? ইচ্ছে করছে না। কেন? এটা আবার কেমন কথা? আসলে আন্টি, আমার হাত কাটা, খাবো কিভাবে? আচ্ছা দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি খেয়ে নিব। কোনো কথা নয়, চুপ করে বসে থাক, আমি খাইয়ে দিচ্ছি। এরপর তামান্না আমায় জোর করে খাইয়ে দিল। ইরা আমার চোখে খালি তাকিয়েই যাচ্ছে, মনে হয় ভাবছে এটা আবার কি। যাকে ভালো মতো চিনে না
তাকে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? ইরা মুখ খুলে বলল। দেখো নানু, দেখছো, কচি খোকা একটা, নিজের হাতে খেতে পারে না, ওনাকে খাইয়ে দিতে হয়। তোর এত গায়ে ফোসকা পড়েছে কেন শুনি? হিংসুটে কোথাকার। তুমিও তাদের দরে বেরোলে নানু। এরা তোকে দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দেব। ও আমার হাতে খাচ্ছে বলে তোর এত হিংসে হচ্ছে কেন? হিংসা হবে না কেন? আমার তো 2 দিন পরে বিয়ে হয়ে যাচ্ছে। যদি আদর করে খাইয়ে দিতে হয় তাহলে আমাকে দেবে, তাকে দিচ্ছ কেন? এরা চুপ করে খাতো। খাওয়ার সময় এত বেশি কথা বলতে নেই। মেয়ের কত হিংসে দেখেছ? একদম লাল মরিচ, হিংসুটে কোথাকার। কথা শুনে সবাই হাসাহাসি করতে শুরু করলো। সবাই একটা আনন্দময় পরিবেশের মধ্যে আছে ইরার বিয়ে উপলক্ষে, কিন্তু আমার মধ্যে যেন কোনো আনন্দই কাজ করছে না। আমার মাঝে এখন শুধু নিশ্চুপ নীরবতা। আমার ভেতরটা যেন গভীর অন্ধকারে ডুবে গেছে, তিমিরে ঢাকা পড়ে গেছে আমার এই হৃদয়টা। এরপর খাওয়া শেষ করে সবাই শপিং মল থেকে বেরিয়ে এলাম। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আন্টি, এবার আমি আসি। কোথায় যাচ্ছিস? আন্টি, বাড়িতে যাব। আশ্চর্য, একদম না। এখন আমাদের সাথে যাবি। কোথায় যাব? কোথায় যাবি মানে? বাড়িতে। বিয়ের কত কাজ আছে বলতো। না আন্টি, আরেকদিন, আজ ভালো লাগছে না। আন্টি আমাকে খুব জোর করলো ওনাদের সাথে বাড়িতে যেতে, কিন্তু আমি আন্টিকে এক প্রকার বুঝিয়ে সুঝিয়ে চলে এলাম। আমার এই হতাশাগ্রস্ত মুহূর্ত আর এই ব্যর্থ হৃদয়টা নিয়ে দেখতে দেখতে 3 ঘন্টা পার করে দিলাম। বাসায় আসার পর বাবা, তুই এতক্ষণে কোথায় ছিলিস? কাঁদছিল আম্মু, মন ভালো না। আমি এখন রুমে যাব। প্লিজ, কেউ যেন বিরক্ত করে না, সেই দিকে একটু খেয়াল রেখো। কিন্তু কোনো কিন্তু নয় আম্মু, যাই এখন। সোজা রুমে এসে দরজাটা বন্ধ করে খাটের উপর শুয়ে ভাবতেছি, এটা কি হচ্ছে আমার সাথে? এ কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। কিন্তু পারছি না। কাকে বলবো? কে শুনবে? কে বুঝবে আমার এই কষ্টের কথাগুলো? কে বোঝার চেষ্টা করবে আমার না পাওয়া ভালোবাসা, আমার না পাওয়া প্রেমের বেদনাগুলো, আমার ব্যর্থতার কথাগুলো? কাকে শোনাবো আমি? তামান্না, যাকে কল্পনা করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম, যাকে হৃদয় জায়গা দিয়েছিলাম চিরস্থায়ীভাবে, যাকে নিয়ে প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখতাম, ভালোবাসতাম, সে আমার হলো না। তারপর না জেনে তার মেয়ের চঞ্চলাচল মুখ দেখে সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখগুলো ভুলার চেষ্টা করতাম, ভুলতেও পারতাম, বাট আজ বাদে কাল সেও হারিয়ে যাবে আমার কাছ থেকে। এই হতাশাগ্রস্ত মুহূর্ত আর এই ব্যর্থ হৃদয়টা নিয়ে দেখতে দেখতে 3 দিন পার করে দিলাম। অনেক চিন্তা করলাম কোথাও চলে যাব কিনা, কিন্তু এভাবে কোথাও চলে গেলে নিজের কষ্ট থেকে তো আর দূরে পালাতে পারবো না। নিজের কষ্টগুলো তো আমার কাছেই থেকে যাবে, সে তো আর কোথাও যাবে না। তাই কোথাও চলে গিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আন্টি তামান্নারা কি ভাববেন? এখন দুপুর 3টা বাজে, সেই সকাল থেকে আমাকে শুধু ফোনটা করেই যাচ্ছে। আমি কেন যাচ্ছি না? কিন্তু আমার না যাওয়ার কারণটা কেউ বুঝতে চাইলো না, বুঝতে পারছেও না। হঠাৎ ফোন বেজে উঠল। জানি ও বাড়ি থেকে কেউ ফোন করেছে। ফোনটা হাতে নিয়ে দেখি তামান্না কল দিয়েছে। রিসিভ করতেই বকাবকি শুরু করে দিল। ফয়সাল, তোর কোনো সাধারণ জ্ঞান বলতে কিছু আছে? সেই সকাল থেকে তোকে বলছি এখানে আসতে, অথচ তুই বিকেল 3টা গড়িয়ে পড়লো, এখনো আসলি না। কোথায় তুই? এই তো বাড়িতে আসছি এখনই। কি আসছে এখনো? তাড়াতাড়ি আয়, এখানে সবাই অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, এখনই আসছি। ফোনটা কেটে দিয়ে চোখের পানিগুলো মুছে নিলাম হাত দিয়ে। তারপর কাপড়গুলো চেঞ্জ করে বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরে সকালে মা বাবাকে পাঠিয়ে দিয়েছি। বাড়ির সামনে নামতেই দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। বাড়ির ভিতরে ঢুকতেই তামান্না আমায় দেখে বকাবকি শুরু করে দিল। ফয়সাল, কোথায় ছিলি তুই এতক্ষণ? তোকে সকাল থেকে ফোন করতে করতে আমার ফোনের 12টা বাঁচিয়ে ফেলেছি। দেখ, আমার ফোন এখন কথা বলছে না, সব তোর কারণে। দে এখন একটা ফোন কিনে। আমি একটু হেসে বললাম, এখন তোমার মজা করতে ইচ্ছে করছে? আরে তুই তো একটা বেকো। বিয়ে বাড়িতে মজা করবো না তো কি করব? হাত পা ছড়িয়ে কাঁদবো নাকি? পাগল, যা ভেতরে যা, আম্মু তোকে খুঁজছে, গেলেই বকা খাবি। যা, ঠেলা সামলা। তারপর বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকেই দেখি অনেক মেয়েরা কাঁচা হলুদ বাটছে এবং আরো অনেক কিছু গায়ে হলুদের জন্য যা প্রয়োজন হয় আর কি, ও সব গোছগাছ করছে। কিছু বয়স্ক মহিলারা সুরে সুরে গায়ে হলুদের গানও গাইছে দেখছি। গায়ে হলুদের অনুষ্ঠানে
তেমন কোনো মানুষকে আমন্ত্রণ করা হয়নি। দেখছি খুব কম লোকজন, অফিসের কর্মচারী এবং নিকটাত্মীয় স্বজন ছাড়া আউটসাইডের বেশি লোককে ইনভাইট করা হয়নি। তবে পুরো বাড়িটা মানুষের হাসাহাসি আর আনন্দে মুখরিত হয়ে আছে। বিয়ে বাড়ি বলে কথা। হঠাৎ আন্টি আমায় দেখে উঠে এলো, এসে আবার বকাবকি শুরু করে দিল। কি রে, এখন সময় হলো আসতে? তোকে সেই সকাল থেকে কল করছি, তোর কোনো পাত্তাই নেই। সত্যি তোর কোনো কাণ্ডজ্ঞান নেই, একদম দায়িত্বহীন হয়ে গেছিস তুই। ভালো লাগছে না একদম, আর বকাবকি করো না তো। না, বকাবকি করবে না, এরকম কাণ্ডজ্ঞানহীন চলে আস হলে চলে। ছাড় তো, আমার গলা ছাড়, ভালো লাগছে না। এরকম করছো কেন? এরকম করবে না, সেই সকাল থেকে তোকে ডাকছি আর তুই এখন এসেছিস। এসেছি তো, এবার থামো। হঠাৎ তামান্না এসে বলল, আহ মা, ওকে আর বকো না তো। ওখানে হলুদ পাটা হয়ে গেছে, কিভাবে কি করতে হবে আপনি গিয়ে একটু দেখেন। ওরা সবটা সামলাতে পারছে না। এরপর আন্টি চলে গেল। তামান্না আমায় বলল, হ্যাঁ রে, কি হয়েছে তোর? সকাল থেকে তোকে ফোন করা হচ্ছে আর তুই এখন এলি কেন? তুমি আবার শুরু করে দিও না, শরীরটা ভালো লাগছিল না, তাই আসতে একটু দেরি হয়েছে। সে কি কথা, জ্বর হয়েছে নাকি? দেখি দেখি তো। না না, জ্বর হয়নি, এমনি। আচ্ছা ঠিক আছে, এখানে বস। আশ্চর্য বিষয়, যার মেয়ের বিয়ে সেই শরীফুলকে একবারও দেখলাম না। আচ্ছা, শরীফুলকে দেখছি না, সে গেছে কই? এই বেইমানের কথা আর বলিস না। মানে? কিছু না, ও আমার সাথে থাকে না। কথাটি বলতে গিয়ে ওর মুখটা কালো হয়ে গেল। আচ্ছা তুই এখানে থাক, আমি একটু কাজ করে আসি। আমি একাই বসে আছি, একটুও ভালো লাগছে না, মনটা বড্ড খারাপ। তার উপরে এখানে এসে আরো খারাপ লাগছে। কেউ যেন একাকিত্বের বোঝা আমার মাথায় জোর করে চাপিয়ে দিয়েছে। মনের ভেতর শুধুই অশান্তির তোলপাড় শুরু হয়েছে। কিছুক্ষণ পর ভাবি এসে আমার সামনে হাজির হলেন। চেহারা দেখে বুঝতে পারছি বকা খাওয়া নিশ্চিত। যা রাগী মানুষ তিনি। ব্যাপারটা কি? তোকে সেই সকাল থেকে ফোন দেওয়া হচ্ছে আর তোর এখন বাসার সময় হলো? আসলে ভাবি, শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। শরীর তো ভালো লাগবেই না, ঠিক মতো খাস না, ঘুমাস না, শরীরটা ভালো লাগবে কি করে বল? তা সকাল পর্যন্ত কি খেয়েছিস নাকি রোজা রেখেছিস এই পর্যন্ত? না ভাবি, খেয়েছি। আচ্ছা কিছুক্ষণ পর এরার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, কোথাও যাস না কিন্তু, বোঝা গেছে? জি ভাবি। কথাটা বলেই ভাবি চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম মিস শাইলা খুব সুন্দরভাবে সেজেগুজে এলেন। আমাকে দেখেই বললেন, হ্যালো মিস্টার ফয়সাল, কখন এলেন? জি, এখনই এসেছি। আজকে আপনার কথা বলার স্টাইল, মনোভাব একটু অন্যরকম লাগছে। কি ব্যাপার, মনটা খারাপ নাকি? না, মন খারাপ হতে যাবে কেন, এমনি। সত্যি বলছেন তো? মিথ্যা বলার কি আছে, সত্যি বলছি। আমার কাছে কিছু লুকাচ্ছেন নাকি? আশ্চর্য, আপনার কাছে কি লুকাবো? আমি কিন্তু সবই শুনেছি, মিস্টার ইরা আমাকে সব বলেছে। কথাটা শুনে আমি মিস শাইলার দিকে তাকালাম। কি বলেছে ইরা আপনাকে? মিস শাইলা একটি লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আপনার মনের কষ্টগুলোর কথা বলেছে, ভালোবাসার মানুষকে না পাওয়ার কথা বলেছে। মানে কিছু বুঝলাম না। মিস শাইলার মুখে কথাটা শুনে আমি মাথা নিচু করে সোফায় বসে পড়লাম। মিস শাইলাও আমার পাশে বসে পড়লেন। হঠাৎ একটা মেয়ে এসে আমায় বলল, আপনি কি মিস্টার ফয়সাল? জি। ইরা আপনাকে ডাকছে। তারপর গিয়ে দেখি ইরা ওর বান্ধবীরা পাশে বসে আছে। আমাকে দেখে সবাই রুম থেকে চলে গেল। তারপর ইরা আমায় বলল, আপনি কোথায় ছিলে এতক্ষণ? আমি শুধু ওর দিকে তাকিয়ে রয়েছি। কত সুন্দর লাগছে মেয়েটাকে হলুদ শাড়িতে, যা মানিয়েছে না। ইরা ঠিক ওর মায়ের মতো, তার উপর আবার গাঁদা ফুলের মালা। অসাধারণ লাগছে মেয়েটাকে, এক কথায় আকাশ থেকে নেমে আসা পরী। আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আর এইভাবে তাকিয়ে আছেন কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? না না, তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক। তা কোথায় ছিলে এতক্ষণ? সকাল থেকে আপনাকে কতবার ফোন দেওয়া হয়েছে, এলেন না কেন? শরীরটা ভালো লাগতেছিল না, তাই। ইরা আমার দু গালে আলতো করে হাত দিয়ে বলল, কি হয়েছে, মনটা খারাপ কেন? আমি কখন বললাম আমার মন খারাপ? বলতে হয় নাকি? কাছের মানুষরা মুখ দেখেই বলতে পারে কখন তার মন খারাপ আর কখন তার মন ভালো থাকে। বলেন আমায়, কি হয়েছে আপনার? কিছু না। বলেন না, আমার কাছে বলবেন না। কেন আপনার মন খারাপ?
কেন মুখটা এত গোমড়া করে রাখছেন সবসময়? বললাম তো কিছু হয়নি। একটা কথা বলবো আপনাকে। বলো। বলেন, আপনি আমার কথা রাখবেন? আগে বলো না। রাখার মতো হলে অবশ্যই রাখবো। প্লিজ চলে না, এখন পালিয়ে যাই। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। আমি কি বলবো? যাকে একসময় ভালোবাসতাম, আজ তার মেয়ে আমার সাথে পালিয়ে যেতে চায়। তাছাড়া তামার নামে কত বিশ্বাস করে এখানে এনেছে। এটা হয় না। দেখো ইরা, তোমার আম্মু তোমার বিয়ে দিতে চায় তার মনের মতো ছেলের সাথে। আর তার শেষ ইচ্ছাটি যদি আমি পূরণ করতে না দেই, তাহলে তো চিরজীবন সবার কাছে খারাপ হয়ে যাবে। তাই তুমি বিয়েটা করে ফেলো। কথাটা শুনে ও আমার দিকে খুব অবাক দৃষ্টিতে তাকালো। আচ্ছা, আপনি যেটা চান সেটাই হবে। ওর মুখে কথাটা শুনে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। চোখ দুটো যেন কান্না করতে চাইছে। কিভাবে তোমাকে তুমি বলে ডাকবো ইরা? এটা তা তো সম্ভব নয়। আমি কিভাবে নিজেকে সামলাবো তুমি চলে যাওয়ার পর? আমার হৃদয়কে তুমি ভেঙে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। কিছু বলবেন? আমি আসি এখন। কোথায় যাচ্ছেন? কিছু কাজ আছে। কথাটি বলে আমি চলে আসবো। আর ইরা পিছন থেকে ডাক দিল। আপনাকে একটা কথা বলার ছিল। প্লিজ, এখন না, অন্য কোনো সময় শুনি। কিন্তু প্লিজ আমি এখন আসি। কথাটা বলে আমি রুম থেকে চলে আসলাম। চোখটা আমার পুরো ভিজে গেছে নোনা পানিতে। আর কিছুক্ষণ ওর সামনে দাঁড়িয়ে থাকলে আমার চোখ দিয়ে পানি ঝরে যেত। আন্টির ঘরে এসে বসলাম। এবার এক এক করে সবাই ওকে হলুদ লাগাবে। প্রথমে আন্টি ওকে হলুদ লাগিয়ে দিল। তারপরে তামান্না, ওর আত্মীয়রা সবাই ওকে হলুদ লাগালো। ইরা আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। কি যেন বলতে চাইছিল ও আমায়, কিন্তু আমি তখন না শুনে চলে এসেছি। ওর চেহারার দিকে তাকালেই যেন আমার কান্না পায়। যেন নিজেকে সামলে নিতে পারি না। তাই বেশিক্ষণ দেরি না করে আমি উঠে চলে এলাম। তারপর আনন্দ, নাচ গান, একটি বিয়ে বাড়িতে যেমন পরিবেশ হওয়া দরকার ঠিক তেমনি। তবে ওই পরিবেশে আমার নিজেকে কেমন জানি বেমানান মনে হচ্ছিল। তাই কিছুক্ষণ ওখানে বসে থাকার পর আমি কাউকে কিছু না জানিয়ে সোজা আমার ঘরে চলে আসি। আজ বিয়ের দিন। সকাল পর্যন্ত সবাই কাজে ব্যস্ত। আমি আজই শুধু চিন্তায়। দুপুর হয়ে গেছে। বরপক্ষ চলে এসেছে। বরের তাকাতাকি ভাবতেছে এই ছেলেটা আজ ইরাকে নিয়ে যাবে। ভাবতে বুক ফেটে যায়। সকল কাজ সম্পন্ন করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এখন বিয়ে পড়ানো বাদে কাজী সাহেব ইরার রুমে গেছে কবুল শুনতে আর রেজিস্টার খাতায় স্বাক্ষর করাতে। কাজী সাহেব এসে বললে, আলহামদুলিল্লাহ, মেয়ে কবুল বলেছে। ও কবুল বলেছে কথাটা শুনে আমি কি বলবো? মানে আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কে যেন আমার হৃদয়ে একটা বিষ মাখানো তীর বসিয়ে দিয়েছে। সে তীরের আঘাতে আমার বুক থেকে যেন রক্তক্ষরণ হচ্ছে। আমি চিৎকার করে কাঁদতে চাইছি, বলতে চাইছি এটা কি হচ্ছে আমার সাথে? এ কেমন নিয়তি, কেমন ভাগ্য আমার। সোজা বিয়ে বাড়ি থেকে বের হয়ে আনমনা ভাবে হাঁটছি। আর ভাবতেছি কাকে বলবো, কে শুনবে, কে বুঝবে আমার এই কষ্টের কথাগুলো, কে বোঝার চেষ্টা করবে আমার না পাওয়া ভালোবাসা, আমার না পাওয়া প্রেমের বেদনাগুলো, আমার ব্যর্থতার কথাগুলো কাকে শোনাবো আমি, যার মুখ দেখে সমস্ত কষ্ট, যন্ত্রণা, দুঃখ গুলো ভোলার চেষ্টা করতাম, বলতে পারতাম। জীবিত থেকেও মৃত হয়ে বাঁচতে হবে। ও মনে হয় ভাবছে কি উপাধি দেওয়া যায় পাষণ্ড, বেঈমান। তবে আমার এই মানসিক পরিস্থিতির জন্য ইরাকে মোটেই দায়ী করা ঠিক হবে না। ওর কি দোষ? ও তো আমাকে ভালোবাসতো। আমি যদি একবার হ্যাঁ বলতাম তাহলে ও আমারই থাকতো। আজ আমি আমার নিজের হাতে আমার ভালোবাসা, আমার প্রেম, আমার স্বপ্নগুলো চুরমার করে দিয়ে মাটির সাথে ধুলোস্যাৎ করে দিয়েছি। আজ আমি সত্যি বড্ড একা হয়ে গেলাম, বড্ড একা। আমার চোখ আজ প্রাণ পুরনো কাঁদতে চাইছে। আমার চোখগুলো ছলছল করছিল কান্নায়। আমার ভেতরটা কালো মেঘে ছেয়ে গেছে। এমনই মেঘ যে মেঘ শুধুই মেঘ হয়ে থাকবে। শত শত বৃষ্টি হলেও সে আর মেঘ কখনো যাবে না আমার হৃদয় থেকে, কখনোই মুছে যাবে না এই মন থেকে। রয়ে যাবে আমৃত্যু। আমি কি কাঁদবো নাকি হাসবো? আমি কি করব এখন? এখন আমি নিজেকে নিজেই অপরাধী মনে হয়। আজ নিজের কাছে নিজেকে বড্ড ছোট লাগছে। ভাবতে ভাবতে ব্রিজের উপর চলে এলো। হঠাৎ ব্রিজের পাশে দেখতে পেলাম কে যেন মনে হয় ব্রিজ থেকে লাফ দেবে। লাফ যে দেবে আমি দৌড়িয়ে গিয়ে তার হাতটা ধরে আমার কাছে আনতে টান দিলাম। সঙ্গে সঙ্গে আমার বুকের উপর এসে পড়লো। যখন বুকের উপর থেকে সরাবো তখন তার মুখটা দেখে আমি স্বয়ং স্তব্ধ। আমার মুখ দেখে তার একটাই কথা বের হলো, তুমি এখানে? সুইসাইড করতেছো কেন? আমি যে কলঙ্কিনী, যে নিজের পরিবার আমায় ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তার বেঁচে থাকার কোনো কারণ নেই। নিজের পরিবার যখন ভুল বুঝে, তখন জীবনটাই রেখে কি করব বলেন? কি এমন দুঃখ যে তোমার যার কারণে আত্মহত্যার মতো খারাপ কাজ করতে হবে?
আপনি শুনলে আপনিও আমাকে মৃত্যুর পথে সাহায্য করবেন। তুমি বলে দেখো না, তারপর আমি কি কি কাজ করতে পারি পরে বোঝাবো। আজ আমি এই সমাজের বুকে ঘৃণিত এক নারী। একটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তার ইজ্জত। আমার বলতে কষ্ট হয়, প্লিজ আমার কাছে জিজ্ঞাসা করেন না। আমি আর সইতে পারবো না। আমায় ছাড়েন। এই পুরুষত্ব পাপী সমাজে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ আমায় ছাড়েন। দেখো, মাথা ঠান্ডা রাখো। কেমনে মাথা ঠান্ডা রাখবো বলেন? এই সমাজের একজন কলঙ্কিনী হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যখন এক অবহেলা কোনো মেয়ে রাস্তায় চলাফেরা করতে গেলে তার ইজ্জত হারাতে হয়, আবার সেই সমাজ তাকে দোষী করে, তখন এই সমাজে বেঁচে থাকবো কিভাবে? দেখো, এই পৃথিবীর কিছু ভালো মানুষের ভিতর খারাপ মানুষও আছে। আর খারাপ মানুষকে কিভাবে অপরাধের শাস্তি দিতে হবে সেটা তো ভাবতে হবে। আর যদি তুমি মৃত্যুর মতো খারাপ কাজ করো, তাহলে ভাবো আজ তোমার সাথে যে অন্যায় হয়েছে, এটার প্রতিবাদ তুমি যদি না করো, তাহলে ওই অপরাধীরা আবার কোনো নারী সর্বনাশ করবে না, তার কি গ্যারান্টি আছে? দেখেন, আপনি যে কথাগুলো বললেন সেগুলো সবই সত্য, কিন্তু এই সমাজে বেঁচে থাকার আশ্রয়স্থল যে আমার নেই। আজ আমি অসহায়। তুমি যদি চাও আমার বাসায় থাকতে পারো। যে সমাজে এই অবহেলায় নারী ধর্ষিত হয়েছে, সেই ধর্ষিতা নারী যদি আপনার বাসায় থাকে, এই সমাজ কোনোদিন মেনে নেবে না। এই সমাজের লোকেরা কেমন তা আমি ভালো মতন জানি। এদের কথা না ভেবে চলো আমার সাথে। কোন অধিকারে আপনার বাসায় আমি যাব বলেন? আজ যদি আমি আপনার বাসায় যেও থাকি, আপনার আশেপাশের লোকজন আমায় দ্বিতীয়বার কলঙ্কিনী ভাববে। তার সাথে আপনাকেও সবার কাছে খারাপ হতে হবে। আমি চুপ। কি বলবো ওকে? বাসা হারিয়ে ফেলেছি। ও যা বলছে ও যা বলছে সবই তো বাস্তব। ওকে যদি আমার বাসায় নিয়েও যাই, সবার চোখে ওকে দোষী হয়ে বেঁচে থাকতে হবে। কি হলো, এখন কথা বলছেন না কেন? চুপ হয়ে রইলেন কেন? বলেন। তুমি কি চাও? এই সমাজে বেঁচে থাকার জন্য তো আমার একটা পরিচয় লাগবে। সেই পরিচয় দেবেন আপনি আমায়? তুমি কি বলতে চাইছো সেটা ভালো মতো বুঝলাম না। আমায় বিয়ে করবেন? আমি আপনার অধিকার চাই না। এই সমাজে বেঁচে থাকার জন্য একটা পরিচয় প্রয়োজন, সেটা আমায় দিলেই হবে। আমি কি বলবো ওকে? আজ আমার জীবনের সবচেয়ে কষ্টের সময়, যাকে পেতে চাইলাম তাকে পেলাম না। আরেক জন্য একটা পরিচয় পাওয়ার জন্য আকুল। আমার জীবনে কিছু হারিয়েছি, কিন্তু ও যে জিনিসটা হারিয়েছে তার তো কোনো ব্যক্তি দিতে পারবে না। তবু বেঁচে থাকার জন্য একটা আশ্রয় চাইছি, সেটা কি না দিয়ে ঠিক হবে? আমার কষ্টগুলো ভুলতে গেলে তো কোনো মুখ লাগাবো যাকে দেখে পিছনে সবকিছু ভুলে যাব। আমার তো সব শেষ। ভালোবাসা তো পেলামই না, তারপর নদী যদি আমার থেকে পরিচয় পায়, তাহলে এতে সমস্যা কোথায়? হুম, তোমায় বিয়ে করতে পারি, কিন্তু তোমার পরিবার যদি আমায় কিছু বলে? যাদের কারণে আমার আজ ধর্ষিতা হতে হলো, তাদের কথা আমায় আর বলেন না প্লিজ। ঠিক আছে, এই মুহূর্তে তোমায় বিয়ে করব, চলো। তারপর সোজা কাজী অফিসে গিয়ে বিয়েটা করে ফেললাম। বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। এখন বাসায় ঢুকবো, একই দরজা ভিতরে থেকে বন্ধ কেন? মনে হয় মা, বাবা, ভাবি, ভাইয়া সবাই ওই বাসা থেকে চলে এসেছে। কলিং বেলে চাপ দিলাম। চাপ দেওয়ার পর ভাবি দরজা খুলে দিল। দরজা খোলার পর আমি আর নদী ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর সবাই আমাকে আর নদীকে দেখছে। কি হলো তোমাদের, এমন ভাবে কি দেখছো? মেয়েটা কে রে? কাকে নিয়ে এলি? ও সরি, আমি তো তোমাদের বলতে ভুলে গেছি। আম্মু, তুমি বারবার বলো না তোমার বউ লাগবে। আর তোমরাও তো আমার বিয়ে দেবে বলে এখানে এসেছো। তা তো ঠিকই, যেটা বলছি সেটার উত্তর দে। আম্মু, কিছু মনে করো না, তোমাদের না জানিয়ে আমি বিয়ে করে ফেলছি। এটা তোমাদের বৌমা। আমার কথা শুনে সবাই অবাক। যেই ছেলেকে বিয়ে দিতে পারি না, সে একা একা বিয়ে করেছে। নদী, এই হচ্ছে আমার আম্মু। নদী সঙ্গে সঙ্গে আম্মুকে সালাম করলো। থাক মা থাক, আর সালাম করতে হবে না। আমার বুকে আয়, তোর পছন্দ আছে। আগে বললেই তো আমরা তোর বিয়ে দিতাম। আর যখন বিয়ে করেই ফেলেছিস, কি আর করা যায়? বৌমা, ছোট বৌমাকে ফয়সালের রুমে নিয়ে আসো। ভাবি নদীকে নিয়ে গেল। ফয়সাল, হঠাৎ না জানিয়ে বিয়ে করলি, কিছু বুঝলাম না। দেখো আম্মু, তোমার ছেলে যেটা করেছে সেটা জেনে শুনেই করেছে। আর যদি অনেক ভালো মেয়ে, আশা করি তোমাদের সবার সাথে কয়দিনের ভিতরে মিশে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু এমন হঠাৎ বিয়ে? কিছু না হলে তো হঠাৎ বিয়ে করি নাই। আর ঘটনা পরে বলবো নে। আচ্ছা, বুঝলাম। যা, এখন বৌমার কাছে যা। সোজা আমার রুমের ভিতরে গেলাম। রুমে যেয়ে দেখি নদী আনমনা ভাবে বসে আছে। দরজাটা আটকে দিলাম। আমায় দেখি নদী স্বাভাবিকভাবে বসলো। এখন তো তুমি আমার স্থির। এখন তো তোমার পরিচয় পেলা। এবার তোমার কাহিনী বলো, কিভাবে তোমার এই অবস্থা হলো? আচ্ছা শোনেন তাহলে। আমি আর আমার বাবাকে নিয়ে আমাদের সুখে জীবনযাপন করতেছিলাম।
আব্বুকে যদি আম্মুর কথা বলতাম, আব্বু কেঁদে কেঁদে বলতো, তোমার আম্মু এখন আর আমার নেই। আমি যখন ঘুমিয়ে যেতাম, আব্বু তখন আমার মাথার পাশে বসে কাঁদতো। প্রতিদিন সকালে আব্বু আমায় স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে ডেকে ওঠায়। হঠাৎ একদিন আব্বু আমায় ঘুম ভাঙার জন্য ডাকেনি। আমার ঘুম যখন ভাঙে তখন অনেক বেলা হয়ে গেছিল। আব্বুর আজ কি হলো, আমায় জাগায়নি কেন? বিছানা থেকে উঠে আব্বু রুমে গিয়ে দেখি আব্বু ফ্লোরে বসে বুকে হাত রেখে চেপে ধরে আছে। আব্বুর মুখে লাল কি যেন লেগে আছে। আব্বুর চোখ দিয়ে শুধু পানি পড়তাছে। আব্বু, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হইছে? মুখে লাল কালি লেগে আছে, আর তুমি বুকে হাত দিয়ে রাখছো কেন? মারে, আমার অনেক কষ্ট হচ্ছে রে। বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে রে মামুনি। তাই তোকে তাই তোকে জাগাতে যেতে পারেনি মামুনি। আমার অনেক কষ্ট হচ্ছে মামুনি। হঠাৎ মামুনি বুকের ভিতর ব্যথা করতেছে মামুনি। আয়, আমাকে বাঁচা মামুনি। হঠাৎ আব্বুর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করছে। আব্বু, আব্বু তোমার কিচ্ছু হবে না। আব্বু, আমি এক্ষুনি তোমায় হসপিটালে নিয়ে যাব। আব্বু, তুমি একটু কষ্ট সহ্য করো আব্বু। কে কোথায় আছো? অ্যাম্বুলেন্সকে কল দাও। আমার আব্বুকে হসপিটালে নিতে হবে। কাজের লোক জলদি আমার কথা শুনে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দেয়। হসপিটালে নিতে নিতে অ্যাম্বুলেন্সের ভিতরে বাবা বলে, আম্মু, আমি জানি না আমি যদি চলে যাই তখন তুই কই থাকবি। তোকে একা রেখে যেতে আমার অনেক কষ্ট লাগছে রে। আমায় তুই ক্ষমা করে দিস। তোকে তোর আম্মুর কাছ থেকে আমি আলাদা করে দিছি। তোকে তোর আম্মুর আদর্শ হক পেতে দেইনি। আমি যে অপরাধী আমি যে অপরাধী জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা। তোকে তোর মায়ের কাছ থেকে আমি আলাদা করে দিছি। আল্লাহ মনে হয় আমার অন্যায়ের শাস্তি আমাকে দিয়েছে। আম্মুরে, আমার যদি কিছু হয়ে যায় তুই তোর নানুর বাড়ি চলে যাস। আব্বু, তুমি এসব কি বলতেছো? তোমার কিচ্ছু হবে না আব্বু। তোমাকে ছাড়া আমার অন্য কাউকে লাগবে না আব্বু। তুমি সুস্থ হয়ে যাবে আব্বু। আম্মু, তুমি আমার একটা কথা রাখবে আম্মু? বলো আব্বু। তুমি একটা কেন, 10টা কথা রাখতে বললেও তোমার সব কথা রাখবো আব্বু। আমি জানি আমার আম্মু আমার কথা ফেলতে পারবে না। মামুনি, আমার যদি কিছু হয়ে যায়, আম্মু, তুই তোর নানুর বাড়ি গিয়ে তোর আম্মুর সাথে থাকিস। দেখবি তোর আম্মু তোকে অনেক ভালো রাখবে। তোর আম্মু যা বলবে তার কথা মেনে চলিস আম্মু। কিন্তু আব্বু। আর কোনো কিন্তু নয় আম্মু। আমার আলমারির ভিতরে একটা ডায়েরি আছে। দেখবি তার উপরে সুন্দর করে লেখা আছে আমার জীবন। সেই ডায়েরিটার শেষে তোর নানুর বাড়ির ঠিকানা লেখা আছে। তোর আম্মুর ঠিকানা পাবি। সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে যাস আম্মু। আব্বু, তোমার কিচ্ছু হবে না আব্বু। তুমি আর একটু কষ্ট করো। আব্বু, আমরা চলে আসছি প্রায়। হঠাৎ আমার অনেক কষ্ট হচ্ছে রে আম্মু। আম্মু, বুকে ব্যথা করতেছে আম্মু। আম্মু, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আম্মু। আমি চোখ খুলতে পারছি না আম্মু। আম্মু, আম্মু, আম্মু। আর কথা বলছে না। আব্বু, তুমি কথা বলছো না কেন? আব্বু দেখো, আমরা চলে আইছি। আব্বু, তোমার আর কিচ্ছু হবে না আব্বু। হসপিটালের ভিতরে গিয়ে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দেখো না, আমার আব্বুর বুকে বলে অনেক কষ্ট হচ্ছে, বলে এখন আর কথা বলছে না। কি হলো ডাক্তার সাহেব? আমার আব্বুর কি হলো? তাড়াতাড়ি তাকে অপারেশন করেন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার আব্বুকে বাঁচান। ডাক্তার সাহেব, আব্বু ছাড়া যে আমার কেউ নাই। ডাক্তার সাহেব। ডাক্তার আব্বুর হাত কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দিল। ডাক্তারের মুখ কালো হয়ে গেল। হি ইজ নো মোর। কি বলছেন ডাক্তার সাহেব আপনি? আমার আব্বু দিয়ে কিছুক্ষণ আমায় আম্মু বলল, আর আপনি বলছেন আব্বু বেঁচে নেই? তোমার আব্বু এখানে আসার আগেই মারা গেছে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই মামুনি। প্রিয়জন হারিয়ে যাওয়া যে কষ্ট শুধু সেই বোঝে যে হারিয়েছে মামুনি। সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। প্লিজ এখন আর কান্না করো না। আমার এই একটাই মানুষ ছিল যে সব সময় আমাকে কেয়ার করত। এখন এগুলো কে করবে? আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কেন? আমার আব্বুকে কি না নিলে পারতো না? আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? আমাকে ভাত মাখাইয়ে খাইয়ে দেবে রে আব্বু? বলে কান্না করতে থাকে। সুখিও তখন কান্না করে দেয়। কতক্ষণ পরে সুখী নদীকে ভেজা তোয়ালে দিয়ে নাক মুখ মুছে বসিয়ে প্লেটে হাত দিয়ে এসে নদীকে খাইয়ে দেওয়ার মতো হাত এগিয়ে নেই। আমি খাবো না। কেন? যান না আপনি। নদী, তুমি এই পরিস্থিতির শিকার আজকে,
আর আমি সেই 7 বছর থেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিমখানাতে বড় হয়েছি। রাস্তাঘাটের সবাই আমাদের মতো মানুষগুলোকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্য কি। মানুষ সেটা জানার চেষ্টা করে না। পৃথিবীর সবাই চিরস্থায়ী না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। এসব বুঝিয়ে শুনিয়ে নদীকে খাওয়াই। ঘুমানোর সময় গুনগুন করে কান্না করতে থাকে। আমি তখন নদীকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম পাড়িয়ে দেই। নদীও তখন ঘুমিয়ে যায়। সকালে আমি রান্না করে নদীকে নাস্তা করিয়ে দেই। নদী বিকালের দিকে ছাদে গিয়ে হাঁটু পেতে বসে বসে আমাকে কে স্বপ্ন দেখাবে, আমাকে কে নিজের হাতে খাইয়ে দিবে। আল্লাহ, তুমি কি এই মানুষটারা নেওয়ার এত দরকার ছিল? আমি কাকে নিয়ে বাঁচবো? এইসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর ওইদিকে আমি দরজা নক করে বুঝতে পারছি হয়তো ছাদে গেছে, তাই অন্য দরজা দিয়ে তালা খুলে ভিতরে ঢুকে ছাদে গিয়ে দেখি নদী এভাবে কান্না করছে। পেছন থেকে নদীর কাঁধে হাত রাখি। নদী তখন আর একটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময় মামনি তোমাকে কিছু বলবো, কিছু মনে করবে না তো? না, বলেন। বড় সাহেব তো আপনাকে তার শেষ ইচ্ছা বলছিল, আপনি কি সে বিষয়টি ভুলে গেছেন? তখন নদীর মনে পড়লো তার আব্বু তাকে তার ডায়েরি থেকে ঠিকানা দিয়ে তার নানু বাড়ি যেতে বলছিল। তখন নদী চোখের পানি মুছে নদী তার আব্বুর রুমে গিয়ে তার আব্বুর ড্রয়ার থেকে আমার জীবন ডায়েরিটা বের করলো। বের করে টেবিলে বসে ডায়েরিটা পড়তে শুরু করলো। আজ 27 মে, আজ আমার অনেক আনন্দের দিন। আজ আমার ভালোবাসার সাথে বিয়ে হয়ে গেল। জীবনে অনেক আকাঙ্ক্ষা আজ প্রত্যাশিত হলো। আমাদের বিবাহিত জীবনও অনেক ভালো কাটতে ছিল। আমাদের বিয়ের 1 বছর হওয়ার পর আমি অনেক খুশি হয়েছিলাম যে আমি বাবা হতে চলেছি। আমি বাবা হব যে ভাবতেই আমার কি আনন্দ! কি আর বলবো, আমার সংসার আর বৈবাহিক জীবনযাপন অনেক ভালোই চলছিল। যখন নদী আমার মেয়ে এই পৃথিবীতে আসলো, সবাই অনেক খুশি হচ্ছিল, কিন্তু ওর জন্মের পর থেকে আমার জীবনের চাকা উল্টে পাল্টে গেল। মেয়ে ও মেয়ের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে দিনরাত কাজ করতাম। এতে যদি আমাদের সুখের সংসারে কোনো সমস্যা ছিল না। একদিন কাজের চাপে অফিসে ড্রেস পরে এলাম, খাবার টেবিলে মহারানী দেখি সব রান্না করা শেষ। আমি কোনো মতো একটা পরোটা আর একটু ডিম খেয়ে উঠলাম। মহারানী আমার কাছে এসে আমার টাইটা বেঁধে দিল। আমি অতি আবেগী হয়ে তার কপালে একটা মিষ্টি চুমু এঁকে দিলাম। মহারানী লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকালো। খোদা তাআলার কাছে একটু জোরে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। তারপর অফিসের দিকে পা বাড়ালাম। অফিসের হাজার হাজার কাজের মধ্যেই আমি আমার মহারানীর জন্য আর তোমার জন্য সবসময় বের করে বের করে নিতাম। দুষ্টাইম, ফাইজলামি, ঘোরাঘুরি, কেনাকাটা, ক্যান্ডেল লাইট, ডিনার সব মিলিয়ে আমরা খুব ভালো দিন পার করছি। আমার অফিস টাইমেও প্রায় সারাক্ষণ ফেসবুকিং করে সময়টা পার করতো। যখন তোমার বয়স 2 বছর, তখন লাইফের ধ্বংস হওয়া শুরু হলো। কয়েকদিন কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে তোমার আম্মুকে আমি আগের মতো সময় দিতে পারতাম না। আস্তে আস্তে তোমার আম্মুও আমাকে আর আগের মতো কেয়ারিং করতো না। খাওয়ার সময় পাশে এসে বসতো না, শুধু ফোন নিয়ে ফেসবুকিং করতো। তোমার দিকে ভালো মতন খেয়ালই ঠিক রাখতো না। আমিও কিছু বলতাম না, কারণ এখন সবাই ফেসবুক অ্যাডিক্টেড। তার মূল কথা, আমি কখনো ওকে সন্দেহ করতাম না। অফিসের কাজের জন্য 7 দিন পর কানাডা পাঠানো হবে কোম্পানির কিছু লোক, তাদের মধ্যে আমিও সিলেক্ট হব। বিকাল 4টার সময় ক্লায়েন্ট অফিস থেকে বাসা আসার সময় রাস্তার মাঝে তোমার কাজল কারণ আন্টির সাথে দেখা হলো। সেই কলেজ লাইফের পরে আবার দেখা, আবেগের চোটে সে আমায় জড়িয়ে ধরলো। তার সাথে কুশল বিনিময় করে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে তোমার আম্মুকে বাসায় পেলাম না। তোমার আম্মু তোমাকে তোমার কাজল আন্টির কাছে রেখে কোথায় জানি গেছিল। সন্ধ্যার সময় তোমার আম্মু এলো, ভাবছি কাল সকালে তোমার আম্মুকে খুশি সংবাদটা দেবো। সকালে সংবাদটা দিলাম, কিন্তু তোমার আম্মুর কোনো রিয়াকশনই পেলাম না। সেই রাতে রাত 2টা বাজে আচমকা ঘুম ভেঙে দেখি তোমার আম্মু নেই। উঠে দেখি বারান্দায় একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে, আর সাথে প্রেমামূলক কথা, আর সাথে মিষ্টি মিষ্টি হাসি। আবিষ্কার করে দেখতে পাই সে আর কেউ নয়, তোমার আম্মু। তাৎক্ষণিক রুমে চলে এলাম। খুব রাগ হচ্ছে, যাকে এতটা ভালোবাসলাম সেই কিনা আমার সাথে প্রতারণা করলো। আবার মনে করলাম আমার ধারণাও ভুল হতে পারে, সে কোনো জরুরি কথা বলতে পারে কারোর সাথে। প্রায় রাত 3টার দিকে তোমার আম্মু রুমে আসলো, দেখলো আমি জেগে আছি কিনা। রাতের ঘটনার পরদিন তোমার আম্মু ওঠার আগে অফিসে চলে গেলাম, কিছু না বলে না খেয়ে। আজ অফিসের কাজেও মন দিতে পারছি না। না, আজ কিছুই ভালো লাগছে না। কোনো মতো অফিস শেষ করে বাসায় ফিরছি। তোমার আম্মুর বেলি ফুলের মালা অনেক পছন্দের ছিল। সে আমার না জেনেও 2টা বেলি ফুলের মালা নিয়ে গেলাম তার জন্য। বাসায় এসে দেখি তোমার আম্মু বেলকনিতে বসে ফেসবুক চালাচ্ছে, আর আন্টি তোমায় কোলে নিয়ে বসে আছে। তাকে আর ডাকলাম না। ফ্রেশ হয়ে বললাম খেতে দাও, কোনো উত্তর পেলাম না। আজ ফোন নিয়ে বসে আছি, পকেট থেকে
বেলি ফুলের মালাটা তার ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়ে আমিও শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। আবার রাত 1:45টার দিকে ঘুমটা ভেঙে দেখি তোমার আম্মু বিছানায় নেই। তোমার আম্মুকে খুঁজতে গিয়ে দেখলাম আজও সে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আজও ফোনে কারোর সাথে প্রেমমূলক কথা বলছে। আজ আড়ালে দাঁড়িয়ে ওর সব কথাগুলো শুনলাম। কথাগুলো অনেক আবেগ মাখা আর ভালোবাসাময়। বেশিক্ষণ থাকতে পারলাম না, রুমে চলে এলাম। আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস আমি হারাতে বসেছি। আজ কেমন যেন কান্না পাচ্ছে নিজের অজান্তেই। নয়নকে যতই বলছি অশ্রু ঝরাস নে, কিন্তু অশ্রু কোনো কথাই শুনছে না। হয়তো আমি তার এমন হতভাগা বান্দা যার কপালে সুখ লিখতে কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। পরদিন থেকে আমার সাথে অন্যরকম ব্যবহার করা শুরু করে দিল। কথায় রাগ, চিল্লানো, তুই তুই করে বলা, বুঝেছি সে আমার মাঝে এখন আর আমার কোনো অস্তিত্ব নেই। সে তার শোবার ঘর আমার সাথে আলাদা করে নিল। সারাদিন অফিস করে বাইরেই কাটাই, আর মাঝরাতে বাসায় ফিরি আবার কাক ডাকা ভোরেই বাসা থেকে বেরিয়ে যাই। কাল সন্ধ্যা 4টায় আমার ফ্লাইট। জামা কাপড় প্যাক করতেছি। রাতে তোমার আম্মু অসময়ে তার ফোনের মেসেঞ্জারে একটা মেসেজ এলো, সিন করে দেখলাম। রবিন নামের এক ছেলে লিখেছে, শোনা সবকিছু ঠিক, কাল সকাল 8টার দিকে কাজী অফিস থেকে রওনা হবো, রেডি থেকো। আমি তোমাকে তোমার বাসা থেকে ড্রপ করে নিয়ে যাব। তোমার মেয়েটাকে বাসায় রেখে এসো, ওকে আনলে অনেক ঝামেলা হতে পারে। মোবাইলটা রেখে দীর্ঘশ্বাস ফেলাম। আজকে দিন পরে আমার জীবনে এক অসহনীয় ঘটনা ঘটে যাবে, ভাবতে পারিনি। যাকে মন প্রাণ দিয়ে বেসে গেছি ভালো, সে আগামীকাল আমায় একা ফেলে চলে যাবে। রাতে ভোরে একটু ঘুমাতে পারিনি, মাঝরাতে আবার একটু ঝিমটি এলো। কোন সময় যে ঘুমিয়ে পড়েছি ঠিক নাই। ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে তোমার আম্মুকে কোথাও খুঁজে পেলাম না, কিন্তু তোমাকে দেখি কাজল আন্টির কাছে। তোমার আম্মুর কথা কাজল আন্টিকে বললে সে বলে আরো অনেক আগে বাসা থেকে একটা গাড়িতে করে কোথায় যেন গেল। আমার মনে খটকা লেগে গেল কালকের মেসেজটার কথা। তাহলে আমাকে আর আমার মেয়েকে একা ফেলে চলে গেলেও নতুন বাসা বাঁধতে। এখন আমি কি করব? আমার যে অফিসের কাজে কানাডা যেতে হবে। তোমাকে কার কাছে রেখে যাই? তোমার জন্ম মাতৃ সে তোমায় একা ফেলে চলে গেছিল। তোমার আম্মু তোমায় একা ফেলে চলে গেল, ভাবতে পারিনি। কি দোষ করেছিলাম আমি? আমায় একা ফেলে চলে গেল। আবার আজ অফিসের কাজে যেতে হবে। এখন এই অসহায় সময় কাকে আমাদের পাশে পাবো? অনেক চিন্তার পর ডিসাইড করছিলাম আমার সাথেই তোমায় নিয়ে যাব। তাই কাজল আন্টিকে তার সকল পাওনা টাকা দিয়ে তাকে দিয়ে দিলাম। যেই ভাবে সেই কাজ। তোমাকে সঙ্গে করেই কানাডা চলে এলাম। আমাদের কাজের পারফর্ম দেখে কানাডার অফিসার আমাদেরকে অফার করলো যেন আমরা তাদের জন্য কাজ করি। তার ফলে কানাডায় আমাদের একটা করে বাসা দেবে এবং বেতনও 3 গুণ দেবে। আমাদের সবাই এতে রাজি হলো না, কিন্তু আমি অফারটা ছাড়লাম না। কেননা বাংলাদেশে কার জন্য যাব? যার জন্য যাব সে তো অন্য আরেকজনের হয়ে গেছে। তার থেকে এখানে থাকলে আমার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাই এখানে সেটেল হয়ে গেলাম। মামুনি, তোমার বয়স যখন 16তে পা পড়লো তখন একদিন আমার মাথা প্রচন্ড ব্যথা করছিল। তাই হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার অনেক রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে বলল আমার নাকি লিভারের সমস্যার কারণে মাথা ব্যথা করে। ডাক্তার কিছু কিছু ওষুধ দেয় আর বলে প্রতি 3 মাস পর পর যেন একটা করে মেডিকেল চেক আপ করি। ওষুধ খেয়ে যখন অনেক সুস্থ হয়ে গেছি মনে হয়, তারপর কাজের কারণে মেডিকেল চেক হওয়ার কথা ভুলে যাই। হঠাৎ আবার 1.5 বছর পর সেই মাথা ব্যথা। এখন মাথা ব্যথার কারণে অনেক কাশি হয়। কাশির চোটে মুখ দিয়ে হালকা রক্ত পড়তে থাকে। ডাক্তারকে রিপোর্ট দেখালে বলে আমি লাস্ট স্টেপে আছি। এই কথা শোনার পর যেন আমার পায়ের মাটি যেন সরে গেল। আমি এখন কি করব? আমার কিছু হয়ে গেলে আমার মেয়ে কি হবে? আমার মেয়েকে একটা ভালো আশ্রয় স্থানে রেখে যেতে হবে। অবশেষে তোমার থাকবা নানু, তোমার অসহায় সময় পাশে থাকবো। হ্যাঁ, তোমার নানুর থেকে নিরাপদ স্থান আর নেই। তাই অনেক কষ্ট করে তোমার নানুরা কোথায় থাকে খোঁজ করে পেলাম। কিন্তু খুঁজে পাওয়ায় জানতে পারলাম তোমার আম্মু তোমার নানুর সাথে থাকে। সে এখনো বিয়ে করে নাই। তাহলে কি আমি ভুল বুঝলাম তোমার আম্মুকে? আমার যে সময় পেরিয়ে যাচ্ছে আম্মু, জানি না তোমার আম্মু আমাকে ক্ষমা করবে কিনা জানি না। তবু তোমার আম্মুকে আমায় ক্ষমা করে দিতে বললো আম্মু। তোমার আম্মু যদি আমায় না ক্ষমা করে দেয় তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। তুমিও আমায় ক্ষমা করো মামুনি। সামান্য ভুলের কারণে তোমায় আমি তোমার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি। মামুনি, যখন তুমি ডায়েরিটা পড়া শেষ করবে তখন আমি তোমার মাঝে আর থাকবো না। যখন ডাক্তার বলেছিল আমি কিছুদিনের অতিথি, সেই দিন থেকে তোমার আম্মুর আর আমার জীবন আলাদা হওয়ার কারণে লেখা শুরু করেছি, যাতে তুমি সত্যটা জানতে পারো। ইতি, তোমার খারাপ বাবা। পারলে ক্ষমা করে দিও। নদী চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে গেছে। জানো তো, মানুষের সামনে ভুল বোঝার কারণে তাদের জীবনটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, তুমি তোমার আম্মুর বাসায় যাওয়া পরও কি হলো? আচ্ছা শোনেন তাহলে। ডায়েরির শেষ পেজে নানু বাসার ঠিকানা ছিল। তারপর সেই ঠিকানা অনুযায়ী ফরিদপুরে গিয়ে দেখি নানুরা ওইখানে থাকে না, বাসাটা ভাড়া দিয়ে দিছে। ভাড়াটিদের কাছ থেকে জানতে পারলাম বছর পর একবার এই বাসায় আসে